एक मछली पानी में गई छपक। হোয়াইট? एक मछली पानी में गई छपक। খুশবুর বেতাল কথায় আশাদ অবাক হলো। নজরে এলো খুশবুর হাতে থাকা ওয়াইনের বোতল। সর্বনাশ, তার মানে খুশবু ছাইপাশ গিলে মাতাল হয়েছে। আশাদ খুশবুকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু খুশবু হাত ঝেড়ে বলে, এই ছাড়। জান, এই কি অবস্থা তোমার? পানি থেকে উঠে এসো। না, ছপক। তোমাকে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে, আর তুমি ছাপাক ছাপাক করছো। উঠে এসো জান। ডোরবেল বেজে উঠতে আশাদ খুশবুকে দেখে উঠে দাঁড়ায়। নিশ্চয়ই রেস্টুরেন্ট থেকে খাবার এসছে। খাবারের প্যাকেটগুলো নিয়ে খুশবুর কাছে পুনরায় ফিরে আসাদ। ভেজা শরীরটা টেনে নিজের পাজা কোলে ওঠায় সে। সিঁড়ি বেয়ে দোতলার ঘরে ফিরে মেয়েটাকে কপট রাগ দেখায়। ওয়াইন গিলার সাহস হলো কি করে? কি বলিস বল? ভালোবাসি। বাসি তো জান, তুমি যা করলে কাজটা কিন্তু ঠিক করলে না। আমি ভালো না, তাই না? খুশবু আচমকায় কেঁদে ফেললো। আশাদ হতভম্ব চাহনিতে তাকিয়ে রইল। জান, কাঁদছো কেন? খুশবু কান্না থামালো। আশাদের বুকে ভেজা মাথা লুটিয়ে আদুরে গলায় বলল, আরশাদ, বলো জান। গ্রানি কি বলেছে জানো? কি? বাচ্চা। বাচ্চা? জানি না। কি হয়েছে বলো তো। খুশবু কিছুই বলল না। আশাদ তোয়ালে নিয়ে মেয়েটার ভেজা চুল মুছতে লাগলো। নেশাগ্রস্ত খুশবু নিজের দিশা ভুলে দ্রুত আরশাদের শার্টের বোতাম খুলতে শুরু করে। আরশাদ বাধা দিতে গেলে তার উন্মুক্ত বুকে কামড় বসায়। ব্যথায় কুকড়ে উঠে আরশাদ। সে পুনরায় বাধা দিতে গেলে গলায় কামড় বসায়। মেয়েটার হাত বিচরণ করে ছেলেটার সারা মুখে। আরশাদের গলায় ঝুলে ঠোঁটে ঠোঁট পেশায়। ভেবেছিলাম বাংলাদেশে যাব, এলাম তোমার সাথে সব কথা বলে সিদ্ধান্ত নেব। এখন তো তুমি আমায় অন্য দেশে নেওয়ার মতলব পারছো। লেটস গো। ব্যথায় শরীর টনটন করছে, মাথাটা কেমন ঝিম ধরে আছে খুশবুর। হঠাৎ আলো ছটাক চোখে আসতেই মাথা ব্যথা ক্রমশই বাড়তে থাকে। চোখ খুলে তাকানোর সাহস করেনি সে। অপরদিকে আরশাদ তার সহিত লেপ্টে আছে। আরশাদের ভার নেওয়ার মতো সামর্থ্য তার হয়নি। অবসর বাটা টান টান করার চেষ্টা করলো খুশবু। পিটপিট চোখে তাকানোর চেষ্টা করতেই নজরে আসে আরশাদের পিঠ কাঁধ। দ্বিতীয়বার পর্যবেক্ষণ করতেই দেখতে পায় সারাটা রুম এলোমেলো। কাল কে তাণ্ডব চালিয়েছিল? আরশাদকে সরাতে গেলে চোখে আসে ছেলেটার ফর্সা চামড়ায় লাল ছোপ ছোপ দাগ। কিছু স্থানে রক্ত জমাট বেঁধে কালো কালচে রং ধারণ করেছে। আরশাদের বাদামি দাড়িতে হাত বোলায় খুশবু। ছেলেটার হঠাৎ কি হয়েছে? আঘাত কি করে পেল? খুশবু অস্থির হয়। এলোমেলো হাতে পর্যবেক্ষণ করতে থাকে আরশাদের দেহ। কামড়ের চিহ্ন দেখে পিলে চমকে ওঠে। ছেলেটাকে সরাতে উদ্যত হয় মুহূর্তে, কিন্তু আরশাদের দেহটাকে উপড়ে ফেলতে পারে না মেয়েটা। হাঁপিয়ে উঠে বাধ্য হয়ে বলে, একটা পানির জগ আমার মা আমাকে তুলতে দেয়নি। তার ধারণা এত ভার সহ্য করব কি করে, আর এখন আমি ৭৮ কেজির ভার সামলাই। খুশবু হতাশ হলো। আরশাদকে সরিয়ে উঠে বসলো সে। আরশাদের ঘুম আর স্থায়ী হলো না। খুশবুর সাথে সাথে সেও উঠে বসে। ঘুম ঘুম চোখে ছেলেটা প্রশ্ন করে, কি হচ্ছে ফ্লুসি? কিছু না, উঠুন, বেলা হয়েছে। গত রাতে এটা কি করলে তুমি? কি করেছি? ওয়াইন খেলে কোন সাহসে? নিজের মতিভ্রমের কথা মাথায় আসতে থমকে যায় সে। আসলেই তো, কোন সাহসে এই কাজটা সে করলো? মাথাটা এখনো কেমন ধরে আছে। আরশাদ উঠে দাঁড়ালো। বিভ্রান্ত খুশবুর পানে তাকিয়ে চলে গেল কিচেনে এবং লেবুর শরবত নিয়ে ফিরল সে। এটা খাও। না, খাবো না। আমায় খাবে? কি? কিছু না। আরশাদ শরবতের গ্লাসটা ঠেসে ধরল খুশবুর মুখে। ছেলেটা রাগান্বিত কার্যক্রম ঠিকই ধরতে পারল খুশবু। আরশাদ রেগে আছেন? আছি তো। কোন সাহসে ওয়াইনের বোতলে হাত দিলে? আমার আসলে হুঁশ ছিল না, একা ঘরে ছিলাম। চিন্তায় আমার পাগল পাগল লাগছিল, ক্ষুধাও বেড়েছে, তাই কিচেনে গেলাম। ওয়াইনের বোতল দেখে মাথায় দুষ্টু বুদ্ধি এলো। এসব খেলে নাকি চিন্তা দূর হয়, বাস, আর কিছু জানি না। জানো না, আমার শরীর দেখে বুঝতে পারছো না কি করেছো তুমি? এই রুমের হালচাল দেখো একবার। জিভে কামড় বসালো খুশবু। লেবুর শরবত শেষ করে আরশাদের পিঠে বুকে নজর ঘোরালো। আরশাদ বেশি চোট লেগেছে, তাই না? তোমার চুনোপুটির শক্তি আমার কিচ্ছু করতে পারবে না। খুশবু চুপ হয়ে যায়। আরশাদের রাগি রাগি ভাবটা এখনো কাটেনি। আমরা কাল সকালে বাংলাদেশে যাব। তোমার অনেক কিছু কেনা বাকি। দ্রুত শহর সেরে বের হয়ে এসো। দেশে যাওয়ার কথা শুনে থমকে গেল খুশবু। মা বাবার কথা মাথায় আসতে আবেগে আপ্লুত সে। কিন্তু দেশে যাওয়ার পর কোন সত্যের মুখোমুখি হবে? খুশবু কিছু বিষয় লক্ষ্য করেছে আজ। আফরোজের সেই দোয়ায় ভরা আদুরে হাত দুটো দিয়ে খুশবুর মাথায় হাত বোলালেন না। কেমন যেন বিরক্তিতে ঘেরা দায়সারা ভাব।
সবটা খুশবু নজরে এলো, মুখ ফুটে যদিও কিছু বলতে পারল না। প্লেনে নিজে নির্ধারিত আসনে বসে চিন্তায় মগ্ন মেয়েটা। আরশাদ খুশবুর হাত চেপে বলে, জান, কি ভাবছো? মা আমার সাথে কোনো কিছু নিয়ে রাগ। তিনি কেমন যেন আচরণ করলেন। না না, মমের কর্মস্থলে কিছু ঝামেলা চলছে। পায়ার কি উনি খুবই চিন্তিত। অনায়াসে মিথ্যে বলল আরশাদ। সে চায় না ফ্লুজি সে রাতের ঝামেলার কথা জানুক। জেনে কি হবে? শুধু শুধু মন খারাপ করা ছাড়া কোনো উপায় তো আর নেই। রাতের রান্না চুলায় বসিয়ে টিভি দেখতে বসলেন অনিমা। একা একা ঘরে এখন আর ভালো লাগে না। যদিও একা থাকা তার অভ্যেস হয়ে গেছে, মাঝে মাঝে মনে হয় বাহরুল হক ঠিকই বলেছেন, মেয়েকে তিনি দূরে পাঠাবেন না। একমাত্র মেয়ে কি করে পারবেন দূরে সরাতে? আবার আরশাদের আদর যত্ন মোড়ানো খুশবুর কথা ভেবে নিজের একাকিত্বকে বুড়ো আঙ্গুল দেখান। ডোরবেলের শব্দে টিভি রিমোট রেখে উঠে এলেন তিনি। নিশ্চয়ই বাহরুল হক এসছেন। তবে আজ এত তাড়াতাড়ি কেন? দরজা খুলে চমকে গেলেন অনিমা। শিউরে উঠল তার সমস্ত দেহ। অবিশ্বাস্য চোখে তাকিয়ে পিছিয়ে গেলেন 2 কদম। দরজার বাইরে দাঁড়িয়ে খুশবু হাসল। আজ যে তারা দেশে আসবে এই কথা কাউকে জানানো হয়নি। সম্পূর্ণ ব্যাপারটা সারপ্রাইজ হিসেবে রেখেছে তারা। আমার মা, আমার কলিজা তুই। কেমন আছো আম্মু? খুশবু জড়িয়ে ধরল তার মাকে। মায়ের কান্নায় কোণঠাসা হয়ে দাঁড়ালো আরশাদ। আমি যে এসেছি কারো কি চোখ লাগেনি? অনিমা আরশাদকে বুকে জড়ালেন। মেয়েকে ফিরে পেয়ে সারা বাড়ি যেন প্রাণ ফিরল। মাকে ছেড়ে খুশবু সারাটা ঘর ঘুরল। হ্যাঁ, সবটা আগের মতো আছে। তার চিরচেনা রুম, বারান্দা, কোনো কিছু সাজসজ্জা পাল্টায়নি। অথচ সময় পাল্টেছে, চাওয়া পাওয়ার হিসেব পাল্টেছে। রাতের খাওয়ার শেষে আজ আর আড্ডা দেওয়ার ধৈর্য নেই খুশবুর। টানা জার্নি শেষে এখন শুধু ঘুমের প্রয়োজন। অনিমা রুমটা পরিষ্কার করে খুশবুকে ঘুমাতে পাঠালেন। আরশাদ বেশ কিছুক্ষণ বাহরুল হকের সহিত আলাপচারিতা করল। কিছুক্ষণ বাদে আরশাদ নিজেও কক্ষে এলো। ভেবেছিল খুশবু হয়তো ঘুমে, কিন্তু না, মেয়েটা জেগে আছে। সিলিংয়ে চোখ রেখে ভাবনায় মত্ত মেয়েটা। ফ্লুজি, কি ভাবছো? সময় অপচয় হচ্ছে আরশাদ। বাবা মাকে নীরার কথা জিজ্ঞেস করা উচিত। এখনই? হুম। মোটেও না। ওদের টানলে নিশ্চয়ই এমন কিছু হবে না। তুমি স্থির থাকবে না। তোমার বাবা মা, এটা স্বাভাবিক কোনো ইস্যু নয়। তাই এত তাড়াহুড়োর কোনো দরকার নেই। আগামীকাল সময় পরিস্থিতি বুঝে যা করার করবে। না না না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আর পারবো না। সমাধান আমি চাই। অধৈর্য হলে চলবে না। আরশাদ খুশবুকে টেনে কাছে আনে, গায়ের ওপর কাঁথা জড়িয়ে ঘুমাতে ইশারা করে। মেয়েটার মাথায় চলতে থাকা এত দুশ্চিন্তার আনাগোনা আরশাদ ভালোভাবেই বুঝতে পারে। কিন্তু সে চায় না তার ফ্লুজি এখন এসব নিয়ে ভাবুক। জীবন যেভাবে চলছে চলতে থাকুক। অন্ধকার মারিয়ে আলোর দেখা মিলল। বহুদিন পর বাংলাদেশের সকালটা দেখে মোটা ভরে যায় খুশবুর। চিরচেনা ছন্দে ফিরে এসেছে জীবন। সকালে নাস্তার টেবিলে সবাই একসঙ্গে নাস্তা সারল। নাস্তা শেষে অনিমা চা আনলেন। খুশবু তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, আমার কি কোনো যমজ বোন আছে? বাহরুল হক অবাক হলেন। হাত থেকে চায়ের কাপ সরিয়ে বলেন, হঠাৎ এই প্রশ্ন কেন? জিজ্ঞেস যখন করেছি এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, তাই না? আমি তোমার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুমি রেগে যাচ্ছ কেন? আমার প্রশ্নের উত্তর হ্যাঁ নাকি না তা অন্তত বলো। না, নেই তোমার কোনো বোন। বাবা মেয়ের তর্ক অনিমা নীরবে দেখলেন। খুশবু এর আগে তাকেও এমন প্রশ্ন করেছিল, কিন্তু মেয়েটার মাথায় হঠাৎ এসব ঘুরছে কেন? অনিমা খুশবুর দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন ছুড়েন, তোর মাথায় কি ভূত ঢুকলো বলতো? আমাকেও ঘুরে ফিরে একই কথা জিজ্ঞেস করছিস? খুশবু প্রতি উত্তর করলো না। দ্রুত নীরা ছবি নিয়ে দেখালো বাহরুল হককে। বাহরুল হক স্ক্রিনে নজর রাখতে দেখতে পেলেন খুশবুর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি দেখতে হুবহু তার মতো। বাহরুল হক থমকে গেলেন। দাঁড়ানো থেকে বসে পড়লেন দ্রুত। অনিমা উত্তেজিত হলো। আরশাদের পানে তাকিয়ে বলে, এই মেয়েটা কে? নীরা। তার চেহারা আমার মেয়ের মতো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুশবুর বাবা, তুমি বলো তো, এই মেয়েটা কি? কেউ না অনিমা, তুমি এসবে কান দিও না। কান দেবো না মানে? এই মেয়েটা কি? আমার খুশবুর মতো দেখতে কেন? বাহরুল হক সন্দিহান দৃষ্টিতে তাকালেন আরশাদের পানে। তার মেয়ের মাথায় এসব নিশ্চয়ই আরশাদ ঢুকিয়েছে। আরশাদ অনিমা এবং বাহরুল হক দুজনকেই নীরবে জহুরি চোখে পরখ করল এবং আদি অন্ত ভেবে যা বুঝলো এই রহস্যের সমাধান বাহরুল হকের কাছেই আছে। আমার কাজ আছে, আমি গেলাম। আর খুশবু, এসব মাথা থেকে ছেড়ে দাও। এই মেয়েকে আমি আর তোমার মা কেউই জানি না।
বাহারুল হক পালিয়ে যেতে চাইলেন, কিন্তু খুশবু তো ছাড়ার পাত্রী নয়। দেশে আসার মূল উদ্দেশ্য নীরার পরিচয় খুঁজে বের করা। সেখানে বাহারুল হকের এড়িয়ে যাওয়া সে কি এত সহজে মানবে? আব্বু কোথাও যাবে না। আমার প্রশ্নের জবাব আমি চাই। নীরা মেয়েটা কে? বললাম তো জানি না। আশাদ উঠে দাঁড়ালো, অভয় নিয়ে বলে, আপনি উত্তেজিত কেন হচ্ছেন? সত্যটা প্রকাশ করেন। সত্য লুকিয়ে থাকার নয়, একদিন প্রকাশ পাবে। আমার মেয়েকে তুমি উস্কে দিয়েছো, তাই না? একদমই না। যা হয়েছে, যা হচ্ছে, এইসব তার জানা জরুরি। আপনি ভয় পাবেন না। খুশবুর যে কোনো বিপদ আপদে আমি পাশে আছি। বাহারুল হক ঢোক গিলেন। অনিমার ঝাপসা চোখ এখনই তাকে দুর্বল করে দিচ্ছে। সত্যটা জানার পর কি হবে? যা হবার হবে, এখনও লুকিয়ে রাখার সময় নয়। বাহারুল হক বলেন, অনিমার সাথে আমার বিয়ের 8 বছর চলছিল, তখনও আমাদের ঘরে কোনো সন্তান নেই। অনিমার প্রেগনেন্সির 2 মাস 3 মাসে 3টে বাচ্চা নষ্ট হয়। সবাই বলেছিল আমি যেন দ্বিতীয় বিয়ে করি আর অনিমাকে তালাক দিই। আমি এত কঠিন সিদ্ধান্তও নিতে পারিনি, মূলত নেওয়ার সাহস করিনি। আমি একটা এনজিওতে চাকরি করতাম। আমার আব্বা আম্মার সাথে আমি ঝগড়া করে অনিমাকে নিয়ে চলে আসি চট্টগ্রামে। সেইখানে অনিমাকে নিয়ে নতুন বাসায় উঠি। ভাগ্যক্রমে 7 মাসের মাথায় অনিমা কনসিভ করে। সেই দিনের খুশি আর ধরে রাখতে পারিনি। একটা সন্তানের আশায় যা যা করতে হয় সব করেছিলাম। অনিমাকে চোখে চোখে রেখেছি, বাড়ির কাজ করতে আলাদা কাজের লোক রেখেছি। সব মিলিয়ে 8 মাস পেরিয়ে গেল। একদিন ডক্টরের চেক আপ সেরে আসার পথে আমাদের রিক্সাকে পেছন থেকে একটা ট্রাক ধাক্কা দেয়। অনিমা ছিটকে পড়ে যায় রাস্তায়। মাঝ রাস্তায় পড়ায় অনিমার উপর দিয়ে চলন্ত সিএনজির চাকা উঠে যায়। এরপর কি হয় তা না বলি। আশা করি বুঝতেই পারছো তোমরা। সেই বাচ্চাটাকে বাঁচানো গেল না। অনিমা তখন জীবন মরণের সন্ধিক্ষণে। বাচ্চার জন্য অনিমা যে পাগল হয়ে উঠবে আমি জানতাম। কি করব তখন ভেবে পেলাম না। অনিমার জ্ঞান ফিরলে সে আমাদের সন্তানকে দেখতে চায়। আমি এবং নার্স মিথ্যে বলে তাকে সান্ত্বনা দিয়েছিলাম। সেই দিন রাতে একজন আয়া আমাকে জানালো, যেদিন অনিমাকে হসপিটালে ভর্তি করা হলো সেই দিন রাতে সেই হসপিটালে সিজারে এক দম্পতির নাকি যমজ বাচ্চা হয়েছে। দরিদ্র পরিবার, তারা একটা বাচ্চা মানুষ করতেই হিমশিমে পড়বে, তাই তারা বাচ্চা বিক্রি করতে চায়। ব্যাস, আমি আর 9-6 না ভেবে লক্ষ টাকার বিনিময়ে মেয়েটিকে কিনে নিলাম। যেহেতু চট্টগ্রামে আমি একাই ছিলাম তাই এই তিক্ত সত্যটা কেউ জানতো না। শুধু আমি সবটা জেনেও ভুলে গেলাম, খুশবুর জন্মদাতা পিতা আমি নই। চায়ে চিনি কম কেন আম্মু? বিধ্বস্ত একটা মুহূর্তে খুশবুর এমন প্রশ্নে উপস্থিত 3 জন ভেবাচাকা খেয়ে যায়। সকলের প্রশ্নবিদ্ধ চোখ এড়িয়ে সে পুনরায় চায়ে চুমুক দিল। চায়ের সাথে যে আমার টোস্ট বিস্কুট লাগে, তুমি কি ভুলে গেছো? দ্বিতীয়বারের মতো অবাক হলো সকলে। অনিমা হতবিহ্বল হয়ে ছুটে গেলেন বিস্কুট আনতে। খুশবু বাহারুল হকের পানে চেয়ে বলে, আব্বু তোমার না খুব তাড়া আছে, দাঁড়িয়ে আছো কেন? যাও তবে। মেয়ের আচরণে বাহারুল হক কিছুই বুঝে উঠতে পারলেন না। তিনি কি যাবেন নাকি থাকবেন তা নিজেই বুঝে উঠতে পারছেন না। আর 2-4 না ভেবে তিনি চলে গেলেন নিজ কাজে। অনিমা বিস্কুট নিয়ে আসতে খুশবু বলে, আম্মু তুমিও নাস্তা করে নাও। আশাদ বিভ্রান্ত হয়ে পড়ল। সে ভেবেছিল খুশবু কাঁদবে, উন্মাদ হয়ে যাবে, কিন্তু এই মেয়ে তো স্বাভাবিক। অনিমার অপ্রস্তুত চাহনি দেখে খুশবু বলে, এখন কি আমায় বের করে দেবে? আমি তো তোমার মেয়ে নই। শোনো, জন্ম না দিলেও তুমি আমার মা। অতীতে যা হয়েছে তা নিয়ে এখন মন কষাকষি করলে আমাদের নিজেদেরই লস। শুধু শুধু সম্পর্কগুলো নষ্ট হবে। অনিমা মাথা দোলালেন। কি প্রতিক্রিয়া তিনি করবেন নিজেই ভেবে পাচ্ছেন না। যাকে আদর যত্নে এত বছর যাবৎ লালন পালন করেছে সে এখন তার মেয়ে নয়। বললেই হলো নাকি? ম্যাজম্যাজে শরীরটা নিয়ে আবারও কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল খুশবু। বাইরে থেকে শীতল হাওয়ায় গায়ে কাঁটা তুলছে। আসমানটা আজ একটু বেশিই নীল। আরশাদ বসল খুশবুর পাশে। ছেলেটা চিন্তায় মূঢ় হয়ে বলে, তুমি স্বাভাবিক? হ্যাঁ, কেন? আসলে কি ভেবেছিলে আমি কেঁদে কেটে সবাইকে দূরে সরিয়ে দিব, নাকি কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবো? আমার নিজের বাবা মা আমাকে বিক্রি করে দিয়েছে, বুঝতে পারছেন আপনি? আমার ভাগ্য ভালো বলেই আজ এই পর্যায়ে এসেছি। যদি তা না হতো হয়তো আমার নিয়তি হতো নীরার মতো। আরশাদ খুশবুর পাশে শুয়ে পড়ল। মেয়েটাকে শক্ত করে জড়িয়ে লুকিয়ে রাখলো নিজের বুকে। এলোপাথারি চুমুতে ছুঁয়ে দিল খুশবুর গাল কপাল। এসব নিয়ে ভাববে না, আমি আছি তো। আপনি আছেন বলেই এসব সত্যি সামনে এলো। সত্য আড়াল করে লাভ নেই, একদিন ছিটকে বেরিয়ে আসবে। তা ঠিক। শরীর খারাপ লাগছে? মাথাটা ধরে গেছে। ঘুম দাও তবে। বাহারুল হক বাড়ি ফিরলেন দুপুরে। স্ত্রীর মুখের দিকে তাকানোর সাহস তার নেই। অনিমা রান্নাঘরে ব্যস্ত। অনেকক্ষণ যাবৎ পায়চারি করে অনিমাকে হাঁক ডাকলেন তিনি। অনিমা কক্ষে ফিরে জানতে চাইল কেন ডেকেছে। এ প্রশ্নের জবাব বাহারুল হকের কাছে নেই।
তিনি কি বলবেন বুঝে উঠতে পারছেন না। শ্বাস টেনে সাহস জুগিয়ে বললেন, সত্য প্রকাশে তোমার মতামত কি? আমার মতামত আপনি জেনে কি করবেন? অনিমা, তুমি রেগে আছো? অনিমা বিছানায় বসল। ভেতর থেকে তার সব উজাড় হয়ে গেল, বাইরে থেকে কেন তিনি কাঁদতে পারছেন না। আমি কাঁদতে পারছি না কেন? অনিমা, নিয়তি মেনে নাও। আপনি আমাকে কেন জানালেন না? আমি কি ওই নিষ্পাপ শিশুকে ফেলে দিতাম, নাকি অস্বীকৃতি জানাতাম? মেয়েটার মুখের দিকে তাকালে একবারও কি তোমার মনে হতো না সে তোমার গর্ভের সন্তান নয়? এখন কি মনে হবে না? না, হবে না। নিজের সবটুকু দিয়ে খুশবুকে তুমি মানুষ করেছো, সে তোমার সন্তান। অনিমা চুপ করে রইলেন। সত্য মিথ্যা এখন জেনে কি হবে? খুশবুকে তিনি পর কেউ ভাবতেই পারেন না। খুশবু তার নিজের মেয়ে। দুহাতে আদর, ভরসা, যত্ন মেখে তিনি খুশবুকে বড় করেছেন। অনিমা, তুমি আমার অনুরোধ রাখবে? খুশবুর সামনে মন খারাপ করে থেকো না। আমি জানি সত্যটা জানার পর তোমার খারাপ লাগলেও খুশবুর সামনে কখনোই তা প্রকাশ করবে না। সব সময় মাথায় রাখবে, খুশবু তোমার মেয়ে। খুশবু আমার মেয়ে, সে শুধু আমার মেয়ে। আরশাদ কি ভেবেছিল? সত্যটা জেনে কি খুশবু থমকে যাবে, নাকি অনিমা সর্বদা খুশবুর প্রতি দূরত্বের দেওয়াল তৈরি করবেন? সেই সব ভাবনায় ফিকে পড়ে গেছে। 1 মাস পর সবাই মাথা থেকে ঝেড়ে দিল সবটা। সবার জীবনের গতি ফিরল আগের মতো। তবে খুশবুর মাথায় চলছে ভিন্ন কিছু। সে চায় নীরার একটি সুন্দর জীবন হোক। মেয়েটা খুশবুর পরিবারকে নিজের পরিবার ভেবে বাকিটা জীবন কাটিয়ে দিক। কিন্তু সেই সিদ্ধান্ত ঘোর বিরোধিতা করলেন বাহারুল হক এবং আরশাদ। তারা কেউ চায় না খুশবুর সাথে নীরার কোনো সম্পর্ক থাকুক। জীবনে ছন্দ ভিন্নভাবে কাটছে আরশাদের। শুয়ে বসে থাকা ছাড়া তার তেমন কোনো কাজ নেই। দেশে এসেছে 1 মাস হতে চলল। খুশবুকে নিয়ে সময়টা নিদারুণ ভালোই কাটছে। আরশাদের মনে হঠাৎ ইচ্ছে জাগলো সেই গ্রাম ঘুরে দেখবে। বাংলাদেশে এলেও তার গ্রাম ঘোরা হয়নি। নীলাভূমির সৌন্দর্যে ঘেরা এই বাংলাদেশকে আরশাদের এখনো তেষ্টা মিটিয়ে দেখার সৌভাগ্য হয়নি। আরশাদের গ্রাম ঘোরার এই ইচ্ছের কথা জেনে বাহারুল হক উচ্ছ্বাসিত হলেন। তিনি জানান গ্রামে তার একজন মামা থাকেন। বৃদ্ধ মামা সেই গ্রামের প্রভাবশালী ব্যক্তি। আরশাদের খেয়াল রাখতে তার আয়োজনের কোনো কমতি হবে না। বাহারুল হকের দেওয়া ঠিকানা মোতাবেক আজ সকালেই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয় আরশাদ। শহর থেকে সেই গ্রামে যেতে 3 ঘন্টার বেশি সময় লাগবে। আরশাদ ভেবেছিল তার গাড়ি নিয়ে যাবে, কিন্তু খুশবু বাদ সাধল। আরশাদকে কখনো বাসে ঘোরানো হয়নি। বাসে জার্নি যে অনুভূতি আরশাদ কখনো পায়নি। এই সুযোগটা মিস করা বোকামি ছাড়া আর কিছুই না। খুশবু জোরাজোরিতে আরশাদ বাসে যাওয়ার জন্য রাজি হলো। গাড়ির গন্ধে গা গুলিয়ে আসছে আরশাদের। বাকি সময়টা যে কি করে পার করবে ভেবে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। খুশবু জানালার পাশে বসে চিপস খেতে ব্যস্ত। তার কোলে চিপস, জুস, চকলেট, আচারের প্যাকেট। একের পর একটা সাবার করছে মেয়েটা। জার্নির সময় নাকি তার মুখ না চললে ভালোই লাগে না। আরশাদের দিকে তাকিয়ে সে বলে, খাবেন? না, তুমি খাও। আমার পছন্দের চিপস মিস্টার টুইস্ট, একটা খেয়ে দেখুন, অনেক মজা। আরশাদ একটা চিপস মুখে তুলল। তবে তার ভালো লাগলো নাকি খারাপ লাগলো তা আর বোঝা গেল না। ছেলেটার মুখের এক্সপ্রেশন পাল্টায়নি। চলে গেল বেশ কিছুটা সময়। লোকাল বাসে সবার হিড়িক দেখে আরশাদের মেজাজ খারাপ হয়ে গেল। একটি পুরুষ তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে দেদারসে বায়ু দূষণ করছে। গন্ধে তার গা গুলিয়ে উঠছে। অপরদিকে ঘামের গন্ধে যাচ্ছে তাই অবস্থা। কিছুক্ষণ বাদে বাদে জ্যামে গাড়ি আটকে আছে। ছেলেটার গরমে সাদা চামড়া কেমন রক্তিম হয়ে উঠছে। আরশাদের এমন দশায় খিলখিলিয়ে হেসে উঠল খুশবু। কিরে, বিদেশি গরু দেশের ফিল নেবে, গ্রামের ফিল নেবে? তার আগে লোকাল বাসের ফিল নাও। একদম হাসবে না। আমি মরতে চেয়েছি বাসে। এই শোনো, সব কিছুর সাথে পাল্লা দিয়ে বাস, জ্যাম এগুলোও ফিল করার বিষয়। আমার হাতে ফিল নিয়ে কাজ নেই, শুধু তোমাকে ফিল করলেই চলবে। শুনুন আশরাফ, গ্রামে যাচ্ছেন, সারাক্ষণ আমার পিছু পিছু ঘোরাঘুরি বন্ধ করবেন। সবাই কিন্তু এসব কটু চোখে দেখবে, খারাপ ভাববে। কেউ কেউ আপনাকে লজ্জায় ফেলতে পারে। কেউ খারাপ ভাবে বলে আমি তোমার পিছু থাকবো না, তোমার আশেপাশে থাকবো না? তাহলে বিয়ে কেন করলাম? আমার বউ, আমি থাকবো, তাদের কি সমস্যা? সমস্যা হাজার খানেক। এই ধরুন, আপনি আমার পাশে বেশি থাকবেন, এটা তাদের পছন্দ হবে না। আবার আপনি আমার পাশে কম থাকবেন, এটাও তাদের পছন্দ হবে না। তাহলে তাদের পছন্দ হবে কি? তারা সেটা নিজেরাও জানে না। অদ্ভুত। আপনার মতো। আমি আবার কি করলাম? আমাকে ভালোবাসলেন।
আরশাদ প্রতি উত্তর করার আগেই তার পাশে দাঁড়ানো লোকটি আবারও বায়ু দূষণ করলো। সহ্যের শেষ সীমানায় পৌঁছে গেল আরশাদ। নাক চেপে খুশবুর কাঁধে মাথা আড়াল করে বসে রইল চুপচাপ। সময় যত গড়ালো আরশাদের ভালো লাগার মাত্রা বাড়ল। মানুষজনের চাপাচাপি কমেছে, জ্যামের মাত্রাও আগের তুলনায় অনেক কম। গাড়ি ছুটছেই তার আপন গতিতে। খুশবু ঘুমিয়ে আছে, তার মাথা লেপ্টে আছে আরশাদের কাঁধে। আরশাদের কাছে এই মুহূর্তটা একটু বেশি সুন্দর। শুধু সুন্দর নয়, ভালো লাগারও। অনেকক্ষণ একরকম বসে থাকায় ছেলেটার কাঁধে ব্যথা অনুভব হচ্ছে, তবুও একটুও নড়ল না আরশাদ। সে চায় না খুশবুর ঘুম ভাঙুক। আরশাদ যখন প্রিয়সীর ঘুমন্ত মুখটা আর চোখে দেখছিল, তখনই আচমকা বাসটি ঝাঁকুনি দিল। আরশাদ কিছু বুঝে ওঠার আগে দ্বিতীয়বার ঝাঁকুনি দিল বাসটি। কাঁচ ভাঙার শব্দে শিউরে উঠল তার শরীর। ডানে বামে তাকিয়ে বুঝে ওঠার আগেই আরশাদের গালে এসে বিঁধল একটি কাচের টুকরো। একটি বাচ্চা এসে ছিটকে পড়ল আরশাদের ঘাড়ে। আরশাদ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সিট থেকে হুমড়ি খেয়ে পড়ল। ব্যথায় টনটন করে উঠল তার সমস্ত শরীর। কানের ভিতর কেমন যেন সুরসুর শব্দ তুলছে। হাতড়ে হাতড়ে খুশবুকে খুঁজতে গিয়ে পেল মেয়েটা সিটের নিচে পড়ে আছে। খুশবুর মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে। আরশাদ দিশাহীন হয়ে শোয়া থেকে উঠে বসতে চাইল, কিন্তু তার আগেই বাসটি তৃতীয়বার ঝাঁকুনি দিল। লোহার সাথে মাথা লেগে ফেটে গেল আরশাদের মাথা। খুশবুর কাজ বিঁধে থাকা হাতটার দিকে তাকিয়ে নিঃশব্দে দেখে চোখ বুঝল আরশাদ। দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে চোখের পলকে একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল। রাস্তার মানুষজন ছুটে এলো বাসের কাছে। তারা সবাই মিলে যে যাকে পারছে সাহায্য করছে। সময়ে তালে তালে অ্যাম্বুলেন্সের সাইরেনে ভারী হয়ে এলো চারপাশ। সেই বাসে থাকা প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ক্ষতি হয়েছে। কেউ হাত হারিয়েছে, কারো আবার পা ভেঙেছে। বাসে থাকা দুজন ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। এই মৃত্যুর মিছিলে সবাই তাদের আপনজনকে খুঁজতে ব্যস্ত। হসপিটালের সাংবাদিকদের ঢল নেমেছে, তারা সরাসরি সম্প্রচারে ব্যস্ত। দেশবাসী টিভির পর্দায় এই নির্মম দৃশ্য দেখে চোখে পাতা ফেলছেন। এ এক মৃত্যুর মিছিল, হাহাকার। অনিমা টিভিতে ধ্যান বসিয়েছেন। আরশাদ কিংবা খুশবু কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না। বাহারুল হক নিশ্চিত হলেন আরশাদ খুশবু ভালো নেই, তাদের কিছু তো হয়েছে। আহত এবং নিহতদের যে হাসপাতালে নেওয়া হয়েছে, সেই হাসপাতালে খুশবু এবং আরশাদের খোঁজ নিতে রওনা হলেন বাহারুল হক এবং খুশবুর মামা শামীম। খুশবুর বাবা মনকে যতই জোর দিক, তবে তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন। দু কদম গিয়ে বসে পড়লেন রাস্তায়। খুশবুর মামা বাহারুল হকের হাত ধরে টেনে বললেন, দুলা ভাই, সময় নেই, অনেক দূর যেতে হবে। আরশাদ, আমার কলিজা ঠিক আছে তো? আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনার বুক খালি করবেন না। বাহারুল হক উঠে দাঁড়ালেন। তাকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে তো যেতে হবে অনেকটা দূর। আরশাদের কপাল ফেটেছে, গালে কাজ বিঁধেছে, হাতে পায়ে কেটে গেছে, বাম হাতের একটি আঙ্গুল ভেঙে গেছে। এছাড়া তার তেমন কোনো সমস্যা নেই। কপালে সেলাই করে অন্যান্য স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে উঠে দাঁড়ালো। নার্সরা বারবার বলছিল তাকে বিশ্রাম নিতে, কিন্তু সে তো তার ফ্লুজিকে খুঁজে পাচ্ছে না। সে কি করে স্থির থাকবে? পা খুঁড়ে খুঁড়ে হসপিটালে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে আরশাদ। প্রতিটা মানুষের শরীরে রক্ত, মেঝেতে মৃত দেহগুলো শুয়ে রাখা হয়েছে। লাশের সারিতে একটি ছেলেকে দেখে আরশাদ চিনে ফেলল। এই ছেলেটা তার পাশের সারিতে বসেছিল। দীর্ঘ কয়েক মাস পর সে তার বাড়ি ফিরছে বলে মাকে ফোন করে মনোগোপনে থাকা উচ্ছ্বাস জানালো। ভাগ্যের পরিহাস, মায়ের কাছে আর ফেরা হলো না ছেলেটির। মানুষের কোলাহল, অ্যাম্বুলেন্স, সাইরেন সবকিছু মিলিয়ে আরশাদের মস্তিষ্ক বারবার থমকে দিচ্ছে। মাথায় ঘুরছে নানা রকম চিন্তা। রক্তাক্ত শরীর টেনে হসপিটালের আনাচে কানাচে খুশবুকে খুঁজছে সে। কোথাও নেই মেয়েটা। একজন নার্স দ্রুত পায়ে অন্যদিকে যেতে নিলে আরশাদ তার পথ আটকায়। এক একটা মেয়েকে দেখেছেন, ফর্সা, নাম খুশবু। এত মানুষের ভিড়ে সঠিক বলাটা মুশকিল। আপনি প্রতিটা ওয়ার্ডে খুঁজুন। আমি খুঁজে পাচ্ছি না। তবে লাশের সারিতে খুঁজুন। বুকটা কেঁপে উঠল আরশাদের। লাশের সারিতে খুঁজবে মানে কি? তার ফ্লুজি মারা যাবে? তাকে রেখেই চলে যাবে? আরশাদ উন্মাদ হয়ে উঠল। আবারও খুঁজতে শুরু করলো তার ফ্লুজিকে। মানুষের আহাজারিতে ভারী হয়ে এলো তার অন্তর। একটি বাচ্চা লাশের সারিতে পড়ে আছে। তার নিথর দেহটি আরশাদের বুক কাঁপিয়ে দেয়। হসপিটালের নিচতলা ছেড়ে দোতলায় আসে। সেখানেও একই অবস্থা। সব আহত রোগীরা চিকিৎসা নিচ্ছে। একে একে প্রতিটা কোণ, প্রতিটা মানুষকে সে দেখল। না, নেই, খুশবু কোথাও নেই। তখন বাসে আরশাদের জ্ঞান হারালে হসপিটালের বেডে তার জ্ঞান আসে। এর মাঝে কি হয়েছে, খুশবু কোথায়, সে কিচ্ছু জানে না, কিচ্ছু না। অন্ধকার হয়ে আসে আরশাদের পৃথিবী। কি করবে সে? কার কাছে যাবে?
শরীরের সমস্ত ব্যথা খুশবুকে না পাওয়ার যন্ত্রণা থেকে খুব বেশি নয়। চারিদিকে দ্বিতীয়বারের মতো দৃষ্টি ঘোরালো সে। কোনো উপায়ন্তর না পেয়ে দ্রুত ছুটে গেল নিচে। আরেকটি অ্যাম্বুলেন্সের গাড়ি এসেছে, সেখান থেকে একে একে আহত নিহত সবাইকে হসপিটালে আনা হচ্ছে। চাতক পাখির ন্যায় এক কোনায় দাঁড়িয়ে সবটা দেখছে আরশাদ। হঠাৎ তার চোখ যায় লাশের সারিতে থাকা একটি মেয়ের দিকে। আরশাদের চিন্তারা স্থির হয়, এই তো তার ফ্লুজি। অবশেষে সে পেয়েছে তার ফ্লুজিকে। আরশাদ ছুটে যায় তার ফ্লুজির কাছে। মেয়েটার মাথা করে তুলতেই শার্টে লেপটে যায় তরল রক্ত। মেয়েটি বিভৎসভাবে আঘাত পেয়েছে। মাথার পেছনটা অনেকটা ফেটে গেছে, গলায় বিঁধে গেছে কাছের টুকরো, মুখের এক পাশ কানসহ থেতলে গেছে। ফ্লুজি, চোখ খুলো, দেখো আমি এসেছি। খুব কষ্ট হচ্ছে তাই না? শহরের সবচেয়ে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা হবে তোমার, আর একটু ধৈর্য ধরো। আরশাদ উন্মাদ হয়ে গেল। মেয়েটার মাথা ঝাঁকিয়ে ডাকলো বারংবার, অথচ মেয়েটার কোনো সাড়া শব্দ নেই। মেয়েটা নিঃশ্বাস অবধি নিচ্ছে না। কি হলো ফ্লুজি? এই ফ্লুজি, চোখ খুলো। আমি এখন থেকে তোমার কথা মতো চলবো, তুমি যা বলবে তাই হবে। শুধু একবার চোখ খুলো ফ্লুজি।